বন্দর দিয়ে বাংলাদেশের নানা পণ্য আমদানির উপরে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে দেশের স্থলবন্দরগুলোতে। এ নিয়ে আরও জানাতে কুমিল্লা বিলোনিয়া স্থলবন্দর থেকে খালেদ সাইফুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া স্থলবন্দর থেকে আজিজুল সঞ্চয় যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব কুমিল্লায়। খালেদ, জানাবেন নিষেধাজ্ঞায় বিলোনিয়া স্থলবন্দরে কী ধরনের প্রভাব পড়েছে? শাফিন, কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরটিতে বেশ প্রাণ চাঞ্চল্য ছিল গতকালকের যে ভারতের যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। তাতে করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বেশ চিন্তিত এবং বিচলিত, কারণ এই বিগত সময়গুলোতে এখান দিয়ে কিন্তু ফুড সাপ্লিমেন্ট এবং ফুড জাতীয় যে পণ্যগুলো এবং আসবাবপত্র, প্লাস্টিক, সেই পণ্য কিন্তু ভারতে বেশ রপ্তানি হয়েছে এবং এই জাতীয় যে 6টি পণ্যের এবং তুলার বর্জ্য অর্থাৎ ঝুট, এই জাতীয় পণ্যগুলো কিন্তু এখন থেকে ভারতে রপ্তানি করা সম্ভব হবে না। যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার কারণে তারা কিন্তু বেশ চিন্তিত এবং তারা বলছেন যে এতে করে বাংলাদেশের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এইটাতে বেশ লোকসান হবে এবং এটাতে তারা বেশ বিপাকেই পড়ে গেলেন। তো কুমিল্লা বিবির বাজার স্থলবন্দরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ প্রচুর ট্রাক অপেক্ষমান রয়েছে, সিমেন্টবাহী ট্রাক, যেগুলো ভারতের মধ্যে প্রবেশ করবে কিছুক্ষণের মধ্যে। তো এখান দিয়ে যেহেতু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই কুমিল্লা বিবির বাজার স্থলবন্দর, সেখান দিয়ে বেশ প্রচুর পরিমাণে কিন্তু পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। বিগত সময়গুলোতে আমরা দেখেছি যে এই বন্দর দিয়ে প্রায় আমদানিও হয়ে থাকে প্রায় 42টি পণ্য এবং সকল পণ্যের রপ্তানির কিন্তু অনুমোদন ছিল, এবং যার ফলে এখান দিয়ে বেশ অনেক পণ্যই কম বেশি যাওয়া আসা করতে বিভিন্ন বিধিনিষেধ অথবা নিয়মের কারণে হয়তো বা কিছু কিছু পণ্যের যাওয়া আসা কম ছিল। তো তার ফলে এই যে নতুন করে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে করে ব্যবসায়ীরা আসলে বলছেন যে এতে করে দুদেশের ব্যবসায়ীরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এটি বাণিজ্যিকভাবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করে নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো দ্রুত সমাধান করবেন, এটা তারা প্রত্যাশা করছেন। শাফিন, আখাউড়া স্থলবন্দরের খবর জানবো। সঞ্চয়, জানাবেন ব্রাহ্মণবাড়িয়ার এই বন্দরটি দিয়ে তো প্রচুর পরিমাণে পণ্য আমদানি না হলে রপ্তানির ক্ষেত্রে ভালো একটা অবস্থানে ছিল, সেখান থেকে আসলে ব্যবসায়ীরা এখন কোন ধরনের সংকটের মুখে পড়তে পারেন, তারা কি বলছেন? শাফিন, আপনি ঠিকই বলেছেন। আখাউড়া স্থল বন্দরটিকে শতভাগ রপ্তানিমুখী বন্দর বলা হয়, যেহেতু এই বন্দর দিয়ে ভারত থেকে পণ্য কম আমদানি হয়। তবে এখন যে সমস্যাটি যেটি হচ্ছে যে এই যে গতকাল ভারত থেকে যে একটি নির্দেশনা যেটি এসেছে, অর্থাৎ 6 ধরনের পণ্য বাংলাদেশ থেকে তারা আমদানি করতে পারবে না সেখানকার ব্যবসায়ীরা। তার মধ্যে কিন্তু অন্তত 2টি পণ্য ছাড়া বাকি যে 4টি পণ্য আছে সবগুলো পণ্যই কিন্তু এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়ে থাকে। এবং শাফিন, জানিয়ে রাখি যে এই আখাউড়া স্থল বন্দরে যে রপ্তানি আয় সেটি কিন্তু অনেকাংশেই নির্ভর করে এই যে কয়েকটি পণ্য আসলে নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সেসব পণ্যের রপ্তানির উপর কিন্তু নির্ভর করে। শাফিন, আমরা এখানকার যারা ব্যবসায়ী আছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাবারের মধ্যে প্রাণ কোম্পানি থেকে কিন্তু বেশ কিছু ধরনের পণ্য রপ্তানি করা হয়ে থাকে। এছাড়া যে প্লাস্টিক সামগ্রী এবং যে পিভিসি ডোর, এছাড়াও কিন্তু ফল এবং ফলের স্বাদযুক্ত যে জুস, এসব কিন্তু এই বন্দর দিয়ে কিন্তু ভারতে রপ্তানি করা হয়ে থাকে। যার ফলে এখন কিন্তু বলা যেতে পারে যে স্বাভাবিকভাবেই এই নিষেধাজ্ঞার ফলে এখানকার রপ্তানি কিন্তু অনেকাংশেই কিন্তু কমে যাবে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা প্রতিদিন অন্তত 30 থেকে 40 লক্ষ টাকার কিন্তু এই যেসব নিষেধাজ্ঞার আওতায় পড়েছে যেসব পণ্যগুলো, সেই পণ্যগুলো কিন্তু এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়ে থাকে। তবে এখন যেহেতু এই নিষেধাজ্ঞার কারণে এখানকার বন্দর রপ্তানি আয়টি কমবে, তারা বলছেন যে আসলে যেহেতু সাম্প্রতিককালে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে কূটনৈতিক টানাপোড়েন চলছে এবং সেই টানাপোড়েনের রেশেই কিন্তু আসলে ভারত সরকার এই ধরনের একটি নির্দেশনা নিয়েছে বলে এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা ধারণা করছেন। এবং তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার উচিত আসলে এখন এই বিষয়টি নিয়ে, যেহেতু একটি এই যে বাংলাদেশ দেশের যেহেতু আমদানি নির্ভর এবং আসলে বেশ কিছু পণ্য আমরা যেহেতু ভারতে রপ্তানি করা হয়ে থাকে, এই রপ্তানি বাণিজ্যটি সচল রাখার স্বার্থে এবং দুই দেশের যেই বাণিজ্যিক সম্পর্কে উন্নয়নে কিন্তু অন্তর্বর্তী সরকার আসলে এই যে একটি কূটনৈতিক টানাপোড়েন চলছে সেই টানাপোড়েনটি শেষ করার জন্য কিন্তু এখানকার ব্যবসায়ীরা তাগিদ দিচ্ছেন। শাফিন, জানিয়ে রাখি যে 2023-24 অর্থ বছরে কিন্তু এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছিল 427 কোটি টাকার পণ্য, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে চলতি অর্থ বছরে কিন্তু সেই রপ্তানির যে প্রভাব সেটি কিন্তু কিছুটা বেড়েছিল। এবং আমি যদি আপনাকে বলি যে সর্বশেষ গত এপ্রিল পর্যন্ত কিন্তু এই বন্দর দিয়ে ভারতের রপ্তানি হয়েছে 453 কোটি টাকার পণ্য। তবে এখন যেহেতু এই নিষেধাজ্ঞার কারণে কিন্তু বন্দরের রপ্তানি অনেকাংশেই কমবে, এখানকার ব্যবসায়ী তেমনটি বলছেন। শাফিন, আমার কাছে এই ছিল এখান থেকে এই যে রপ্তানি সংক্রান্ত সবশেষ তথ্য।
ব্রাহ্মণবাড়িয়া রাখাউড়া স্থলবন্দর থেকে সহকর্মী আজিজুল সঞ্চয়, এর আগে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর থেকে খালিদ সাইফুল্লাহ যুক্ত হয়ে জানাচ্ছিলেন বন্দর থেকে ভারতে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হওয়ার সবশেষ অবস্থা। বন্দরের আরও খবর জানতে চাই। দিনাজপুরের হিলি স্থলবন্দরে রয়েছেন সোহেল রানা এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আছেন আহসান রাজীব। হিলিতে যাব, সোহেল জানাবেন যে হিলিতে ভারতের এই নিষেধাজ্ঞার কী প্রভাব পড়েছে? শাফিন, শুরুতে একটু বলি যে আসলে এই বন্দরে যে রপ্তানি খাত সেটি অনেকটাই তলানিতে নেমেছে এবং এই প্রভাব, যে নিষেধাজ্ঞার প্রভাব সেটি পড়বে না বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন। আমি সকাল থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে মূলত ভারতের যে রপ্তানি নিষেধাজ্ঞা, আমদানি নিষেধাজ্ঞা সেটি মূলত আসাম, ত্রিপুরা এবং মিজোরামপুর এবং ফুলবাড়িয়া এবং চেংরাবান্ধা যে স্থলবন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো দিয়েই কিন্তু মূলত আমদানিতে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় হিলি স্থলবন্দর পড়বে না বলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং এই নিষেধাজ্ঞা যদি আওতায় না পড়ে হিলি স্থলবন্দরের বন্দর, সেক্ষেত্রে রপ্তানির যে খাত সেটি হয়তো বাড়বে বলে তারা বলছেন। কারণ বিশেষ করে সেই বন্দরগুলো দিয়ে যে পণ্যগুলো রপ্তানি হয়ে থাকে সেগুলো এই বন্দর দিয়ে হয়তো রপ্তানি হবার একটা সুযোগ থাকবে, সেক্ষেত্রে রপ্তানি খাতটা বাড়বে। তারা বিশেষ করে বলছেন যে বন্দর দিয়ে বিগত সময়গুলোতে যেখানে রাইস ব্র্যান্ড, ক্রুড অয়েল এবং জুট কাপড় থেকে শুরু করে পাটের বস্তা এবং খাদ্য সামগ্রীর মধ্যে প্রাণ আরএফএল গ্রুপের চিপস এবং কোল্ড ড্রিঙ্কস এবং এছাড়া বেশ কিছু পণ্য আছে যেগুলো ভারতে রপ্তানি হয়ে থাকতো, সেই পণ্যগুলোর গতি হয়তো কিছু কমে গিয়েছিল, সেটি হয়তো রপ্তানি খাত আরো বাড়বে বলে ব্যবসায়ীদের ধারণা আছে এবং ব্যবসায়ীরা বলছেন। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে ভারত অভ্যন্তরের কিছু সমস্যা থাকবার কারণে এই বন্দর দিয়ে তারা এই পণ্যগুলো রপ্তানি হয়তো ধীর গতিতে ছিল, সেটি এখন হয়তো বাড়বে কারণ অন্যান্য বন্দরগুলো যখন দরজা এটি বন্ধ হয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে আসলে আরো নির্দিষ্ট ভাবে জানা যাবে কিছুক্ষণ পরে আসলে কোন কোন বন্দরগুলো আসলে এই রপ্তানি বা আমদানি নিষেধাজ্ঞার আওতায় পড়বে, সেটি আরো কিছুক্ষণ পর জানা যাবে বলে কিন্তু ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে। তো এই ছিল শাফিন আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ। ভোমরা স্থলবন্দরের খবর জানতে যাব সহকর্মী আহসান রাজীবের কাছে। রাজীব, জানাবে যে ভোমরা স্থলবন্দর দিয়ে রপ্তানির জন্য কি কি পণ্য অপেক্ষমান আছে, এর মধ্যে কোনো পণ্য সেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে কিনা? সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে যে ধরনের পণ্যগুলো রপ্তানি হয়ে থাকে তার মধ্যে যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতায় কোনো পণ্য নেই বলে এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা রয়েছেন, তারা একসাথে যারা রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত যে পণ্যগুলো এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে তার মধ্যে রয়েছে বিভিন্ন শিশু খাদ্য যেগুলো প্রক্রিয়াজাত করা খাবার, এছাড়া রয়েছে রাইস ব্র্যান্ড অয়েল সহ বিভিন্ন জুট কাপড় এবং যে পাট জাতীয় কিছু দ্রব্য। এই সমস্ত পণ্যগুলো মূলত সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়ে থাকে, কিন্তু হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে এই বন্দরের যে কার্যক্রম সেই ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ এখানে যে পণ্যগুলো মূলত ভারতে রপ্তানি হয় এই বন্দর দিয়ে, সেই পণ্যগুলোর ক্ষেত্রে এই বন্দরে এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি এমনটি তারা বলছেন। যদিও ভারতীয় যে ঘোজাডাঙ্গা সিএনডিএফ অ্যাসোসিয়েশন রয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে বেলা 12টার পরেই তাদের মূলত একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে তাদেরকে জানানো হবে যে এখান দিয়ে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা বা এই সেখানকার কাস্টমস কর্তৃপক্ষ বাংলাদেশি পণ্যের প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা দেবে কিনা। সেই সবার পরেই তারা মূলত এখানকার কাস্টমস কর্তৃপক্ষ এবং এখানকার যে সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে তাদেরকে জানাবে। তো এখন পর্যন্ত এখানে 10 থেকে 15টি ট্রাক দেশীয় পণ্য যে সমস্ত প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী সেগুলো অবস্থান করছে, যেগুলো ভারতে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এগুলো বেলা 12টার পরে আসলে প্রবেশের কথা রয়েছে, তবে এখন পর্যন্ত এটি কিন্তু প্রবেশ করেনি। এই ক্ষেত্রে নিষেধাজ্ঞার যে তথ্যটি সেটি নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে, সেটি নিয়ে তারা বসবেন। সেই আলোচনা সবার পরেই মূলত এই বিষয়টি সিদ্ধান্ত হবে। এই বন্দরে গত কয়েক বছরে কিন্তু আমদানি পরিমাণ কমলেও রপ্তানি পরিমাণ কিন্তু বেড়েছে, একই সাথে রপ্তানি যে আয় সেটিও বেড়েছে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে। একই সাথে এখানকার সিএনডিএফ অ্যাসোসিয়েশন নেতারা বলছেন যে অন্যান্য বন্দরে যদি রপ্তানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই বন্দরে রপ্তানির পরিমাণ বাড়বে, কারণ এখান থেকে কলকাতার দূরত্ব কিছুটা কম, যে কারণে মূলত বেনাপোল এবং ভোমরা বন্দরে কিন্তু প্রতিনিয়ত রপ্তানি পণ্যের চাপ বাড়ছে। ভারতের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পণ্যের চাহিদা রয়েছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া এখানকার কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে আমদানি গত কয়েক বছরের তুলনায় কিছুটা কমলেও রপ্তানি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেটি আগামীতে আরো বাড়তে পারে এমনটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সবশেষ তথ্য। সহকর্মী আহসান রাজীব সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে এবং হিলি থেকে সোহেল রানা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ভারতের নিষেধাজ্ঞায় বন্দরে কি প্রভাব পড়ছে তার সবশেষ। আরএফএল ওয়াটার পাম্পের